আমি চেষ্টা করি বাংলাদেশকে বিদেশ হিসেবে না দেখতে, এবং আমি আশা করি বা প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষ, সাংবাদিক, শিল্পীরা, সহশিল্পীরা আমাকে যেন বিদেশি হিসেবে না দেখেন। বা আমি যাদের ভক্ত, তাদের মধ্যে আমি বলতে পারি আমি মোশাররফ করিমের কাজের ভক্ত, আমি চঞ্চল চৌধুরীর কাজের ভক্ত। আমার সমবয়সী মোটামুটি যারা, তাদের মধ্যে আমি দেখেছি যে আমার নিশোর কাজ ভালো লেগেছে। 27 তারিখ কলকাতার জন্মদিনের দিন কলকাতার ছেড়ে যদি অন্য কোনো শহরে থাকতে ভালো লাগার কারণ থাকে, সেটা ঢাকাই হবে। পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট। আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায়, শি উইল বি ফ্যান্টাস্টিক, আই থিঙ্ক। যাত গেল বলে এ কি আজব কারখানা, যাত গেল বলে। একদিকে যেরকম আমার ব্যান্ড থাকা বা রক মিউজিকের সঙ্গে আমার সহবাস কিছুটা সময় সেটা যেরকম সাহায্য করেছে, তেমনি আবার এই বাংলা লোকায়ত গান নিয়ে আমার যে চিরকালীন আগ্রহ বা তাগিদ, সেগুলিকে জানার, সেটা আবার পরবর্তীতে গিয়ে সাহায্য করেছে। 27 তারিখ কলকাতার জন্মদিনের দিন কলকাতার ছেড়ে যদি অন্য কোনো শহরে থাকতে ভালো লাগার কারণ থাকে, সেটা ঢাকাই হবে। সেটা তার কারণ এটা এই শহরের সঙ্গে আমার নারীর বা আত্মিক যোগাযোগ। তো খুবই ভালো লাগছে ইনফ্যাক্ট জন্মদিনের দিন ঢাকা আসতে পেরে। একদিকে যেরকম আমার ব্যান্ড থাকা বা রক মিউজিকের সঙ্গে আমার সহবাস কিছুটা সময় সেটা যেরকম সাহায্য করেছে, তেমনি আবার এই বাংলা লোকায়ত গান নিয়ে আমার যে চিরকালীন আগ্রহ বা তাগিদ, সেগুলিকে জানার, সেটা আবার পরবর্তীতে গিয়ে সাহায্য করেছে। এই দুইয়ের সংমিশ্রণটা আমার মনে হয়, সেটা জেনেই হয়তো শবনম কোথাও আমাকে কাস্ট করেছিলেন ছবিটাতে। দেখুন, মিউজিক্যাল ফিল্ম আলাদা করে না একটু বলা মুশকিল, বিকজ মিউজিক্যাল ফিল্ম আমাদের বাণিজ্যিক ছবিতে তো গান থাকে, মানে প্রবল গান থাকে, প্রচুর গান থাকে, এবং সেগুলি খুব জনপ্রিয় হয়। সো সেগুলিকে আপনি মিউজিক্যাল ফিল্ম বলবেন না কোন যুক্তিতে, সেটাও তো ভাবতে হবে। হ্যাঁ, এই কথাটা ঠিক যে আজব কারখানাতে যে ধরনের গান বাজনা নিয়ে আমরা যে অন্বেষণটা করার চেষ্টা করেছি, সেইটা হয়তো হট করে 5টা ছবিতে থাকে না। এখন গুরুত্বপূর্ণ তো নিঃসন্দেহে, কেননা এটা তো আমাদের যে গান বাজনাগুলো নিয়ে চর্চা আজব কারখানায় আমরা দেখব, সেই ফর্মগুলো, সেই আঙ্গিকগুলো, লোকায়ত গানের সেই আঙ্গিকগুলোই হচ্ছে আমাদের, সেগুলোই আমরা, কিন্তু সেগুলোই আমাদের তৈরি করে আর কি। আমরা যে মানুষ, বাঙালি হিসেবে যে আমরা যে মানুষ, যে ব্যক্তিবিশেষ, আমরা ব্যক্তিবিশেষ তো কেউ আচমকা একদিন জন্মাই না একটা পৃথিবীতে, উদ্ভিদে মানে হঠাৎ করে তো একদিন, তার পেছনে তো তার একটা লেগাসি থাকে, একটা ইতিহাস থাকে, আমাদের সমাজের একটা এভলিউশন থাকে। তো সেই সবটার থেকেই কিন্তু আমরা জন্মাই। তো সেইটা বিচার করলে, দেখতে গেলে কিন্তু আমাদের শিকড়গুলো সব এই গান বাজনাতে বাঁধা আছে। তো সেগুলো নিয়ে যখন কাজ যদি হয়, সেটা যে গুরুত্বপূর্ণ, এটা তো বলাই বাহুল্য। আমি বারবারই বলি যে দুরকম, আমি প্রথমে বলি যে প্রচুর মিল আছে। ফার্স্টলি অনেক 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 মিল, আবার কিছু কিছু অমিলও আছে। যেরকম ধরুন, মিলের জায়গাগুলো আমি বলছিলাম, সবাই জানি কম বেশি। অমিলের জায়গাটা হচ্ছে, বা আমি যেহেতু পার্থক্যের কথা জিজ্ঞেস করলেন, সেজন্য বলছি পরিকাঠামোগত দিক থেকে হয়তো পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি যেহেতু আরেকটু পুরনো, বা হয়তো আরো অনেকদিন ধরে কাজ করছেন, সেজন্য হয়তো আরেকটু আঁটো আরেকটু গোছানো। কিন্তু বাংলাদেশ বিশেষ করে গত 5-6 বছর ধরে যে ধরনের ছবি নির্মাণ করছে, সেটা আয়নাবাজি হোক, সেটা হাওয়াই হোক, সেটা সুড়ঙ্গই হোক, সেটা তুফান হোক, বা আমি এরকম আরো মাঝখানে অনেক ছবি ছেড়ে যাচ্ছি, যেগুলোর আমি হয়তো অ্যালেন স্বপন হোক, আমি এরকম আরো অনেক নাম বলতে পারি। আমি নিয়মিত দেখি বাংলাদেশের ছবি, সেই কারণেই বলছি। তাদের মৌলিক ভাবনার জায়গা থেকে সেই ছবির প্রবলভাবে তারিফ করতে হয়, মৌলিকত্বের জায়গা থেকে। এবং আরেকটা জিনিস বলবো, বাংলাদেশের দর্শকের একটা বড় ভূমিকা বাংলাদেশের দর্শক পালন করছেন গত 2-3 বছর। আমি বলবো যে তারা যেভাবে নতুন সময়ের বাংলাদেশে তৈরি হওয়া বাংলা বাণিজ্যিক ছবিকে যেভাবে মানে সমর্থন করছে, কল্পনাই করা যায় না যে হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে, সুড়ঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে, এই মুহূর্তে তুফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে, সেইটা কিন্তু আমি বলবো যে সেই সমর্থনটা বাংলাদেশের দর্শক ভীষণভাবে বাংলাদেশের বাণিজ্যিক ছবিকে দিচ্ছেন, এবং সেটার জন্য তাদের মানে বাংলাদেশের নির্মাতাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, এবং আমার তরফ থেকে বাংলাদেশের দর্শককে অভিনন্দন তার জন্য।
বাংলাদেশের কাদের কাজ দেখা হয় বা কাদের কাজ ভালো লাগে, এরকম দু একটা নাম বলা যায় কিনা? অধিকাংশ লোকই চেনা, অধিকাংশ মানুষই চেনা। আমি মানে কার কথা বলবো, আমি আমি যাদের আমি কাজের যাদের ভক্ত তাদের মধ্যে আমি বলতে পারি আমি মোশাররফ করিমের কাজের ভক্ত, আমি চঞ্চল চৌধুরীর কাজের ভক্ত। আমার আমার সমবয়সী মোটামুটি যারা তাদের মধ্যে আমি দেখেছি যে আমার নিশোর কাজ ভালো লেগেছে, অপূর্বর কাজ ভালো লাগে, জয়ার সঙ্গে একটা আমাদের ভীষণই ভালো সুসম্পর্ক আছে। জয়া দুদিকেই এত যে পরিমাণে কাজ করেন, সেই কারণে একটি একটি খুবই অল্প বয়সী একটি মেয়ে, তার একটি কাজ আমি দেখলাম সাম্প্রতিক সময়। ওর নাম হচ্ছে ফারিন, ইয়েস, তাসনিয়া ফারিন, ইয়েস। ওকে, ওর কাজ আমার ইনফ্যাক্ট একটি পুরস্কার অনুষ্ঠানে ওটা পুরস্কারও পেল। সেই অনুষ্ঠানটাতে আমি দায়িত্বে ছিলাম, অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলাম। তো ফারিনের খুব অল্প বয়সও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন অভিনেত্রী বলে মনে হয়। আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া প্লিজ এটা ভুলভাবে লিখবেন না, এটা আমি আপনাদের সকল কাছে আমার করজোড়ে অনুরোধ। এটা হচ্ছে আমার মনে হয় যে পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট। আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায়, শি উইল বি ফ্যান্টাস্টিক আই থিঙ্ক। মানে আমি যেটুকু ওনার কাজ দেখেছি আমার মনে হচ্ছে শি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। অ্যান্ড আমি মুখিয়ে থাকবো ওনাকে মানে আরও মানে ওনার কাছ থেকে আরও ডিমান্ড করা হয় এমন কোনো ভূমিকায় ওনাকে দেখবার জন্য। আমি বলবো যে বাংলাদেশ থেকে আমি যে পরিমাণ শুভেচ্ছা পাই গণমাধ্যমে, সমাজ মাধ্যমে রাদার, সেটা অভূতপূর্ব, সেটা ভাবা যায় না। এবং যে পরিমাণ ভালোবাসা শুভেচ্ছা আসতে থাকে ক্রমাগত বাংলাদেশ থেকে, সেটার জন্যেই হয়তো কিছুটা বাংলাদেশকে আমি আলাদা করে, একটু আগে একজন সাংবাদিক বন্ধু ভাই বলছিলেন যে বাংলাদেশে আবার এলেন না, এরকম একটা কি বললেন, বাংলাদেশের সফর, এবারের সফর, যদি অনেস্টলি আমি বলছি আমার বাংলাদেশে এলে পরে বা ঢাকা এলে পরে আমার আলাদা করে সফর করছি বলে মনে হয় না। তার কারণ সৌভাগ্যক্রমে আমি যে ছবিগুলোও করেছি বাংলাদেশে, সেই ছবিগুলি কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক বা ঢাকাতে স্টুডিওতে গিয়ে শ্যুট করলাম, সেটের মধ্যে চলে গেলাম, ওরকম হয়নি। সেই ছবিগুলি ভুবন মাঝিতেও বলি, ভয়ঙ্কর সুন্দরে বলি, আজব কারখানায় বলি, আমি কিন্তু আমার সুযোগ ঘটেছে এক্সটেন্সিভলি গ্রামীণ বাংলাদেশের থেকে সেই বাংলাদেশকে চেনার, তার সঙ্গে একাত্ম হওয়ার। এবং আজকে আমি একটা জায়গার অধিবাসী মূলত, যে বা বাসিন্দা, যেটি হচ্ছে ভারত নামক একটি স্বাধীন রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। আমি আজকে যে শহরে মূলত থাকি, আমি 2-3টে শহর মিলিয়ে থাকি, বাট মূলত আমি যে শহরের লোক, সেই শহরটি ভারত নামক একটি স্বাধীন রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের রাজধানী, তার নাম কলকাতা, কিন্তু একটি অঙ্গরাজ্য। আর আমি যেখানে এখানে বসে আছি, সেই জায়গাটি একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা। এটা ভীষণভাবে আজকের একটা সত্যি, যেটাকে আমরা প্রত্যেকে আমাদের উদযাপন করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমি একজন ব্যক্তি হিসেবে এবং একজন সর্বোপরি বাঙালি হিসেবে আমি কিন্তু এটা কখনোই আমার ইতিহাস চেতনার থেকে আমাকে এটা জানতেই হবে, একজন শিল্পী হিসেবেও, যে মাত্র 100 বছরেরও কম সময় আগে এটা একটি দেশ ছিল। তো সেই কারণে আমার আমি চেষ্টা করি বাংলাদেশকে বিদেশ হিসেবে না দেখতে, এবং আমি আশা করি বা প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষ, সাংবাদিক, শিল্পীরা, সহশিল্পীরা আমাকে যেন বিদেশি হিসেবে না দেখেন। তার কারণ আমি আমার বাঙালি সত্তাটাকে, আমি আমার বাঙালি পরিচয়টাকে সর্বাগ্রে রাখি এবং সব থেকে বেশি যাপন করি এবং সেলিব্রেট করি, সেই কারণে। তো সেই জন্যেই আমার বাংলাদেশ থেকে শুভেচ্ছা বা ভালোবাসা পেলে একটা আলাদা ভালো লাগা হয়, এবং সেই জন্যেই বারবার আসা, বা এটাকে ঢাকা শহরটাকে আমার তৃতীয় ঘর বা তৃতীয় বাড়ি বা বাসা বলি। প্রথমটা যদি কলকাতা হয়, দ্বিতীয়টা কর্মসূত্রে মুম্বাই, তৃতীয়টি নিঃসন্দেহে ঢাকা। তো সেই কারণে। আর আজকে যে গানটি, একজন সাংবাদিক আমাকে অনুরোধ করলেন একটি গান গাইতে। আজকে যে ছবির প্রচারের কাজে আমরা এখানে আছি, সেই ছবির প্রেক্ষিতে আমি এই গানটি গাওয়ার চেষ্টা করব। 2 লাইনই গাইবো, তার বেশি আমার জানা নেই গানটি অ্যাকচুয়ালি। যার কারণ আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর ক্ষেত্রেও এই গানটি আমার মনে হয় ইম্পর্টেন্ট। ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন সকলে নিজ গুণে। জাত গেল বলে এ কি আজব কারখানা,
জাত গেল বলে